আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমরা দুঃখিত আজকে একটু বিলম্বে প্রোগ্রাম শুরু করতে হয়েছে। আপনারা জানেন এই প্রোগ্রামটা প্রতিনিয়ত অনুষ্ঠিত হয় আপনার প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা, এবং রোববার আমরা লাইভ প্রোগ্রাম করি। আজ একটু আমাদের বিলম্বের জন্য আমরা দুঃখিত, এবং কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত এই প্রোগ্রাম আবার রিপিট দেখানো হয়। সুতরাং প্রতি রোববার দুপুর 12:30 থেকে 2টা এবং সোমবার সকাল 9:30 থেকে 11টা পর্যন্ত আপনারা ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখতে পারেন। 2002 সালে আমি আজাম এন্ড কো সলিসিটার্স ফার্ম প্রতিষ্ঠিত করেছি। দীর্ঘ অনেক বছর ধরে আমি ক্রিমিনাল লয়ের উপর প্র্যাকটিস করে আসছি। আমার স্পেশালিজম হচ্ছে আপনার ক্রিমিনাল লয়ের উপর, তাই এই প্রোগ্রামে আমি শুধু ক্রিমিনাল লয়ের উপরেই আলোচনা করি। কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হওয়ার রিস্ক থাকে বলে, অর্থাৎ মানুষের মামলার বিষয়াদি টেলিভিশনের মধ্যে বললে অন্যান্যদের জানা হয়ে যাবে, এবং এই কেসগুলো আমরা যেগুলো করি এখানে এগুলো পুলিশ হচ্ছে আমাদের অপোনেন্ট, আপনি হলেন ডিফেন্ডেন্ট, এবং আপনার কেসের কনফিডেন্সিয়ালিটি ব্রিচ হলে অনেক সমস্যা হতে পারে। এই জন্যই আমি লাইভ প্রোগ্রামের মধ্যে কোনো প্রশ্নাদি নিই না। একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটর হিসাবে সে অনেক বছর ধরে আমি ম্যাজিস্ট্রেটস কোর্ট, ক্রাউন কোর্ট এবং কোর্ট অফ অ্যাপিলে আমি ছোট বড় অনেক ধরনের কেস করে আসছি। আমার সে অনেক বড় বড় কেসগুলো এই দেশের বিভিন্ন নিউজ মিডিয়াতে পাবলিশ হয়েছে। তাই প্রায় সময়েই প্রতিনিয়ত আমার কাছে কমিউনিটির মেম্বারদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নাদি আসে। এই প্রশ্নসমূহের উপর গুরুত্ব দিয়ে আমি ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রামের আলোচনার বিষয়াদি ঠিক করি। আমি গত প্রোগ্রামগুলোতে আমি বলেছি আমি আমার প্রোগ্রামের একটু প্যাটার্নটা একটু চেঞ্জ করেছি, কারণ এতে আমাদের কমিউনিটির মেম্বারদের অনেক জানার থাকে। আমি এখন শুরু করেছি জাজেরা যে স্পিচ দেয় সেন্টেন্স দেওয়ার আগে, ক্রাউন কোর্টের কনভিকশনের পরে যে সেন্টেন্স দেয় এবং সেন্টেন্স দেওয়ার আগে যে সেন্টেন্সিং স্পিচ যেটা দেয়, যেটাকে আমরা সেন্টেন্সিং রিমার্ক বলি, ওই স্পিচগুলো আমি এখন ডিসিশন নিয়েছি প্রায় প্রোগ্রামের মধ্যে আমি ওগুলো দেখানোর চেষ্টা করব, কারণ এতে অনেক কিছু শিকার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বুঝার আছে। আজকেও আমরা একটা কেসের উপরে আমি দেখাবো এই প্রোগ্রামের মধ্যে। এটা আপনারা দেখবেন জাজ মনরো, যেটা প্রথমবারের মতো এদেশের ক্রাউন কোর্টের মধ্যে যেই সেন্টেন্স দিয়েছে ওল্ড বেইলিতে, মানে যেটা সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট, এই দেশের সর্বোচ্চ যেটা বড় ক্রাউন কোর্ট যেটা, ওইটাকে ওল্ড বেইলি বলি আমরা স্ট্যান্ডের মধ্যে। ওইখানে যে প্রথমবারের মতো টেলিভিশনের মধ্যে দেখানো হয়েছে ওই সেন্টেন্সিং রিমার্কের যে স্পিচটা, একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তার গ্র্যান্ডফাদারকে সে হত্যা করেছে, এইটা আমরা আজকে দেখাবো। We are going to talk about the general principles of criminal law in this program. Every case has its own facts, merits and demerits. If you are concerned about something that involves the police, always seek advice from a specialist criminal defense solicitor. সুতরাং পুলিশ যদি আপনাকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে যায়, সেটা রাস্তা থেকে হোক, ঘর থেকে হোক, ও কাজের জায়গা থেকে হোক, তাহলে সাথে সাথে দেরি না করে আপনার পছন্দের একজন স্পেশালিস্ট ক্রিমিনাল ডিফেন্স সলিসিটরের সাথে যোগাযোগ করে মিটিং করে সব ডিটেইলস ডিসকাস করে প্রিপারেশন নিয়ে তারপর আপনি ইন্টারভিউ ফেস করতে যাবেন। কারণ এই ইন্টারভিউটা হলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে ভুলভ্রান্তি হলে সেই ভুলগুলো সংশোধন করা
সম্ভব হয় না এবং অনেক সময় ডিফিকাল্ট হয় খুবই, যার জন্য ইন্টারভিউ দেওয়ার আগে আপনি ঠিকমতো প্রস্তুতি নিয়ে তারপর আপনি ইন্টারভিউ ফেস করতে যাবেন। আমার বক্তব্যগুলো আমি বাংলায় এবং ইংরেজিতে মিশিয়ে বলবো প্রতিনিয়ত, যেভাবে আমি করি, যাতে সবার জন্য বুঝতে সুবিধা হয়। আমাদের এই প্রোগ্রামটা, যেটা আমরা কালকে আবার রিপিট দেখানো হবে, আজকে প্রথম সেগমেন্টটা অনেক দেরিতে আমরা শুরু করতে হয়েছে, যার জন্য আমার এই প্রোগ্রামের মধ্যে আমি ভিডিওটা দেখাতে পারছি না, কিন্তু সেকেন্ড সেগমেন্টের মধ্যে আমরা এই ভিডিওটা দেখাবো, আপনারা দেখবেন। এটা আপনার প্রথমবারের মতো ক্যামেরা অ্যালাউড ইন কোর্টস ফর দ্য ফার্স্ট টাইম টু সি জাজ সেন্টেন্স ব্যান অলিভার ফর কিলিং গ্র্যান্ডফাদার, যে একটা ছেলেকে 25 বছর বয়স্ক একজন যুবককে যে আপনার লাইফ সেন্টেন্স দিয়েছে, আপনার সেটা জাজ লাইফ সেন্টেন্স দেওয়ার আগে যে স্পিচ দিয়েছে, সেন্টেন্সিং রিমার্কগুলো করেছে, সেটা আমরা আজকে দেখাবো, আপনারা দেখবেন সেকেন্ড সেগমেন্টে। মেকিং এ লিগ্যাল হিস্ট্রি, জাজ সারা মনরো কিউসি, এবং এই আগে আমরা কিউসি বলতাম, কুইন্স কাউন্সিল, এখন আমরা কিংস কাউন্সিল ক্যাসি বলি, যেহেতু আমাদের এখন কিং। এবং সেন্টেন্সিং অফ ব্যান অলিভার অন থার্সডে, ইট ওয়াজ ব্রডকাস্টেড ফ্রম দ্য ওল্ড বেইলি ইন সেন্ট্রাল লন্ডন। সেন্ট্রাল লন্ডনের ওল্ড বেইলি থেকে এইটা আপনার ব্রডকাস্ট করা হয়েছিল। As she told him, he presented a significant risk to the public. এবং জাজ যখন সেন্টেন্সিং রিমার্ক করছিল, তখন সে বলছিল কি, তুমি একটা উল্লেখযোগ্য বিশেষ একজন ঝুঁকিপূর্ণ ব্যক্তি পাবলিকের জন্য, এই রিমার্ক করেছিল। এবং এইটাই হচ্ছিল আপনার প্রথমবারের মতো ক্রাউন কোর্টের জাজের যে স্পিচটা, সেটা টেলিভিশনের মধ্যে, ন্যাশনাল সব টেলিভিশনগুলোতে দেখানো হয়েছিল। যদিও আইন আসছিল জানুয়ারি 2020 সালে, কিন্তু তখন এটা দেখানো সম্ভব হয় নাই টেলিভিশনের মধ্যে, জাজের স্পিচগুলো তখন দেখানো হয় নাই। কারণ হলো কি, কোভিডের সময় অনেক ক্রাউন কোর্টের ট্রায়ালগুলো হয় নাই, অনেক ডিসরাপশন ছিল, যার ফলে এগুলো হয় নাই। এখন কিন্তু এখন প্রায় মানে যেগুলো খুবই বড় বড় কেস, সেগুলো টেলিভিশনের মধ্যে দেখানো হচ্ছে। আমি একটা ব্রেকে যাচ্ছি, আমরা নেক্সট সেগমেন্টের মধ্যে আপনারা জাজ মনরো কিউসি কিংস কাউন্সিল ওনার স্পিচটা শুনবেন। আমি সেটা আজকে আপনাদেরকে দেখাবো সেকেন্ড সেগমেন্টের মধ্যে। সবাই আমার সাথেই থাকুন। আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আজকের ক্রিমিনাল লয়ের উপরে আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটার শাফিউল আজম। আমি বলছি প্রথম সেগমেন্টের মধ্যেই আজকে আমরা জাজের স্পিচ দেখাবো। জাজ সারা মনরো কিউসি ক্যাসি এখন আমরা বলি। এটা হলো একটা হিস্টোরিক টেলিভাইজড ফার্স্ট আপনার cameras have been allowed in court to show a judge sentence a 25-year-old man to life imprisonment for stabbing his grandfather to death. তার গ্র্যান্ডফাদারকে স্টেপ করে আপনার হত্যা করেছিল 25 years old এই যুবক, যার জন্য তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল, লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছিল। এটা হলো ইউকেতে, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের মধ্যে ফার্স্ট টাইম টেলিভিশনের মধ্যে সমস্ত ন্যাশনাল চ্যানেলগুলোতে দেখানো হয়েছিল এই জাজের সেন্টেন্সিং এই স্পিচটা। এই যুবকের নাম ছিল ব্যান অলিভার, হু হ্যাড বিন ক্লিয়ার্ড অফ মার্ডার, অ্যাডমিটেড দ্য ম্যানস্লটার। সে আপনার অ্যাকসেপ্ট করেছিল ম্যানস্লটার অফ 74-year-old গ্র্যান্ডফাদারকে হত্যা করার জন্য ইন মটিংহামটা হইল কি সাউথ ইস্ট লন্ডনের মধ্যে। আপনার সে 2021 সালের 19 জানুয়ারিতে সে
হত্যা করেছিল। And making legal history, Judge Sarah Monroe Casey's sentencing of this young man was first broadcasted from the Old Bailey. Old Bailey হচ্ছে দেশের সবচেয়ে বড় যেটা ক্রাউন কোর্ট সেন্ট্রাল লন্ডনের মধ্যে, সেটা হইল কি আপনার সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট, ওখানে থেকে এটা আপনার সেন্টেন্সিংটা ব্রডকাস্ট করা হয়েছিল। As she told him, he presented significant risk to the public, এবং সে বলছিল কি সে পাবলিকের জন্য একটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল, খুবই মানে উল্লেখযোগ্য ঝুঁকি ছিল সে এই ব্যক্তি। TV cameras allowed into criminal court in England for first time, এইটাই ছিল প্রথমবারের মতো টিভি ক্যামেরার মধ্যে আপনার দেখানো হয়েছিল। আজ আমরা ওই জাজের স্পিচটা আপনারা এখন দেখবেন, আমরা এখন এনটিভিতে এটা দেখাচ্ছি আমি, তারপর আমি ওই জাজ যে রিমার্কগুলো করেছে এগুলো আমি বুঝাবার জন্য চেষ্টা করব, যখন মানে স্পিচের আমরা কয়েক মিনিট প্লে করব, তারপর আমি এটা এক্সপ্লেইন করার চেষ্টা করব। আমি কন্ট্রোল রুমকে রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ ভিডিওটা প্লে করেন এখন। Autistic children, but you did not thrive there. Your behaviour deteriorated further when your mother became involved in a same-sex relationship. You were in and out of care and irreparably damaged by your early childhood experiences and by your learning disabilities. Throughout your childhood and adult life, you had a very strong and positive relationship with your maternal grandparents. You loved and love your Nan very much, and she loved and still loves you. Her evidence at your trial was compelling and informative. You clearly displayed many of the recognised features of autistic spectrum disorder, and you lacked the ability to show empathy to others, with the exception of your Nan and, to some extent, your granddad, until shortly before his death. When you were 15 and 16, you sexually abused a very young female child, and in September 2016 you received a 6-year custodial sentence for a number of offences, including rape and an offence of in possession of indecent images of children. I pause there to record my firm view, as supported by the psychiatric evidence, that the offending in which you were involved was learned from your own childhood experiences, and your lack of empathy or understanding was exacerbated by and rooted in your autism. You have no other convictions. However, you were on licence from that sentence when you killed your grandfather. Days before you were sent to custody in 2016, your grandfather had a stroke which left him paralysed, save for the partial use of his right side. He was largely bedbound and looked after by your grandmother, supported by daily carers. While you were serving your sentence, you were the victim of violence at the hands of other prisoners. You were prescribed medication for your autism and depression whilst you were in custody. You were released on licence in September 2019. While you were still in custody, allegations came to light that your grandfather had himself committed child sex offences. Both your mother and your uncle expressed a serious desire and formed intent to kill your grandfather, and had to be dissuaded by your grandmother from doing so. From that time, your Nan lost all respect for her husband, who'd also been cruel to her and unfaithful during their marriage. Upon your release, you were given a flat about 7 miles away from where your grandparents lived. Initially, you were very house-proud and you did very well until the pandemic hit. You later found out about the allegations of sexual abuse involving your grandfather, and you told your Nan that you could not love him anymore, and that indeed you hated him. However, at that stage, you did not exhibit any violence towards him,
nor express any desire to do so. COVID hit you very hard. You became obsessive about catching the virus and behaved in very extreme ways in order to avoid doing so. You also became paranoid about infecting your grandparents and avoided contact with them. Your mental health deteriorated as a result because you were isolated and separated from your grandmother. On Christmas Eve 2020, you went to your grandmother's house and asked her to help you to commit suicide by providing for you an overdose of tablets. You said that you wanted to die in her arms. She comforted you and she dissuaded you. You stayed at your grandparents' house for Christmas, but then returned to your flat on the 27th of December. From that date onwards, you would speak to your nan on the phone 3 or 4 times every hour. On the 6th of January of 2021, you rang your nan again, intent on killing yourself. She tried to persuade you not to do so, but you called the RSPCA and asked them to collect your pet ferret, telling the operator that you were going to commit suicide. The operator noted that you were speaking most bizarrely and making very little sense. That call was recorded and the jury heard the nature of the things which you were saying, which were psychotic in nature. Of particular concern is your assertion in that call that you'd been looking at child pornography and had exposed yourself. On that occasion, you were taken to hospital, but due to your autism, you did not understand that you were expected to stay there, and instead you took a taxi to your nan's house. She wanted you to stay with her, but you went back to your flat because of concern for your pet. You were in no fit state to be left unsupervised. Your nan said that by then, quotes, we all knew he wasn't well and tried to get him an appointment, close quotes. On the 14th of January, you attempted suicide again, firstly by trying to hang yourself and then by drinking with bleach. You were taken to accident and emergency, but released to the home treatment team. Your nan described you on that day as, quotes, absolutely tormented. You were only relaxed if you could lie next to your nan and hold her arm. Your medication was increased, and your home treatment team was then changed from the team which had been looking after you near your flat to the one near your grandparents. From the 15th of January, you never left your nan's address again until your arrest for murder. You spent your days with your nan and continued to speak about demons who were out to get you. At about this time, your mother told you that she would not have peace until your grandfather was dead. You also knew by then how unhappy you had made your grandmother. On the 18th of January, you watched a film with your nan about an abused orphan and texted your mother about the effect that film had had upon you. On the morning of the killing, the 19th of January, the carers came as usual to see to your grandfather's needs. When they had gone, your nan took him a biscuit and a cup of coffee. That was the last time she saw him alive. She noted that you were jittery and couldn't rest. You asked to lie down next to her, which you did. However, when she got up, you then went downstairs. It was about 11:30 or 11:45 that morning. You selected a knife from the kitchen and you went to your grandfather. দর্শক, আপনারা শুনছেন জাজ মনরো কিংস কাউন্সিল স্পিচ দিচ্ছে ওল্ড বেইলিতে এবং যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছিল একজন 25 বছর বয়স্ক যুবককে তার গ্র্যান্ডফাদারকে হত্যা করার জন্য। এটা ছিল প্রথমবারের মতো টেলিভিশনের মধ্যে আপনার এই দেশের মধ্যে দেখানো হয়েছিল। আপনার
হ্যালো আরাফ, হ্যালো, এটা ছিল আপনার প্রথমবার। সরি, আমরা দুঃখিত, একটু প্রোগ্রামটা একটু মানে ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল। আমি আবার লাইনে আসছি এখন। আহ, আপনারা শুনছেন জাজের স্পিচটা। তো এখানে উনি বলছেন সে 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 ছিল সিগনিফিক্যান্ট রিস্ক টু দ্য পাবলিক, যে পাবলিকের জন্য সে ছিল খুবই ঝুঁকিপূর্ণ। এবং এই যুবক আপনার এই তাকে অটিস্টিক ছিল, এবং তাছাড়া তার অনেকগুলো মানে আপব্রিঙ্গিং এর মধ্যে প্রবলেম ছিল। এবং সে তার বয়স যখন অনেক কম ছিল, 16 বছর ছিল, তখন সে অনেকগুলো তার ক্রিমিনাল কনভিকশন হয়েছিল, ইনক্লুডিং সেক্সুয়াল অ্যাসল্ট এবং রেপ, এই ধরনের অফেন্সের জন্য। আপনার হ্যালো 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 সো সবগুলো আপনার আপনারা শুনছেন, জাজ একটার পর একটা বিভিন্ন কারণগুলো দিচ্ছিল কেন সে লাইফ ইমপ্রিজনমেন্ট দিচ্ছিল সেটার জন্য। The court heard the defendant, who was born with a congenital hearing impediment. তার একটা শ্রুতি জন্মগতভাবে, কনজেনিটাল মানে জন্মগতভাবে তার শ্রুতি প্রতিবন্ধকতা ছিল, আপনার হিয়ারিং ইম্পেডিমেন্ট ছিল, and grew in a very difficult times, এবং সে মানে মানে গ্রো আপ করেছিল খুবই কঠিন সময়ের মধ্যে। এটা আপনারা জাজ বলছে, দ্য কোর্ট হার্ড, কোর্টের মধ্যে সে বলছে কি এই ডিফেন্ডেন্ট, এই যুবক, হু ওয়াজ বর্ন উইথ এ কনজেনিটাল হিয়ারিং ইম্পেডিমেন্ট, গ্রো আপ ইন ডিফিকাল্ট টাইমস, উইথ জাজ মনরো সেটিং আউট হিজ ট্রাবল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এবং তার যে ট্রাবলসাম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল, ওগুলো জাজ আপনার বলছিল একটার পর একটা কিভাবে তার ডিফিকাল্ট লাইফটা ছিল সেগুলো। And early childhood experiences which she said had left him irreparably damaged. Irreparably damaged মানে তার এমন মানে অপূরণীয় ক্ষতি, এমন ক্ষতি হয়েছিল তার যেগুলো রিপেয়ার করার মতো না। তার চাইল্ডহুড লাইফের মধ্যে তার ডিফিকাল্ট লাইফটা ছিল, আপব্রিঙ্গিংটা ভালো ছিল না, এবং তার শ্রুতি প্রতিবন্ধকতা ছিল জন্মগতভাবে, এবং অটিস্টিক ছিল। এগুলো সব আপনার তার মিটিগেশন হিসেবে কাজ করেছে, এবং বলছে কি তুমি একটা অপূরণীয়ভাবে সে ক্ষতি, ইররিপেয়ারেবল ড্যামেজ ছিল এই চাইল্ডহুড থেকে। এই যুবকের ফাদার আপনার লেফট হিজ মাদার শর্টলি আফটার হিজ বার্থ, তার জন্মের পরেই তার বাপ তার মাকে ছেড়ে গিয়েছিল। তার আপনারা শুনছেন জাজের স্পিচের মধ্যে তার কারণটা, হত্যা করার কারণটা ছিল সে যখন আর একটা সেক্সুয়াল রিলেশনশিপ করতেছিল, এটা শুনছে তার গ্র্যান্ডফাদার, তখন সে এটা টেক করতে পারে না, ইজিলি টেক করতে পারে না, যার জন্য সে তার গ্র্যান্ডমাদারকে সে খুবই ভালোবাসতো, এবং সে এটা তার উপরে মানে তার এইগুলো শোনার পরে সে হত্যা করার জন্য আপনার প্ল্যান করেছিল এবং হত্যা করেছিল। তার ফাদার তার জন্মের পর তাকে ছেড়ে চলে গেছে, and her new partner was extremely cruel to the defendant, এবং তার নতুন যে ফাদার, তার মায়ের যে পার্টনার, সে খুবই ক্রুয়েল ছিল, খুবই নির্দয় ছিল এই ব্যক্তির, এই যুবকটার উপরে। তখন সে চাইল্ড ছিল, who was diagnosed with autism at a young age, তার সে অটিস্টিক ছিল এবং খুব ইয়াং এজে তার অটিজমটা ছিল, এবং তার যে মার যে সেকেন্ড পার্টনার যাকে নিয়েছিল সে তাকে খুবই আপনার
খারাপ ব্যবহার করেছিল, নির্দয় ব্যবহার করেছিল। He was bullied at school and in and out of care, she said. এবং জাজ বলছে কি স্কুলে তাকে he was bullied এবং সে কেয়ার হোমের মধ্যে গেছে আর বাইরে হয়েছে ইন অ্যান্ড আউট অফ কেয়ার, এগুলো আপনার জাজ তার স্পিচের মধ্যে বলছে, আপনারা শুনছেন। In 2016, Oliver was convicted of sexual offenses against a young girl. 2016 সালে সে সেক্সুয়াল অফেন্সেস এর জন্য কনভিক্টেড হয়েছিল একটা ইয়াং গার্ল, and when he was aged 15, সে তখন 15 বছর বয়স্ক ছিল, আর একটা সে মেয়েকে সে সেক্সুয়ালি অ্যাসল্ট করেছিল, যার জন্য সে কনভিক্টেড হয়েছিল। He was released from youth detention in September 2019. যখন ইয়াং লোকেরা যখন কনভিক্টেড হয় তাদেরকে ইউথ ডিটেনশন সেন্টারে রাখা হয়, এটা আপনারা জানেন। এটা ইউথ অফেন্ডার্স ইনস্টিটিউট বলা হয়, ইউথ ডিটেনশন সেন্টার বলা হয়। এই সমস্ত জায়গায় সে ছিল আপনার সেপ্টেম্বর 19 পর্যন্ত। ও সেপ্টেম্বর 19-এ তখন সে ওখান থেকে বের হয়েছিল। In the months before the killing, এবং কিলিং এর আগে, he was depressed, সে খুবই ডিপ্রেশনে ভুগছিল তার গ্র্যান্ডফাদারকে হত্যা করার আগে, and had suicidal thoughts, এবং সে ভাবছিল কি কিভাবে সুইসাইড করবে, সুইসাইড করে সে আত্মহত্যা করার জন্য সে প্ল্যান করছিল। As he became aware of allegations of sexual abuse against his grandfather, যখন সে শুনছে তার গ্র্যান্ডফাদারের এগেইনস্টে একটা এলিগেশন আসছে সেক্সুয়াল অ্যাবিউজের, এবং সে এটা শোনার পরে সে খুবই ডিপ্রেশনে ভুগতেছিল একেবারে। Who was also said to have treated his wife badly and had affairs, এবং জানা গেছে যে এই তার গ্র্যান্ডফাদার তার গ্র্যান্ডমাদারকে খুবই খারাপ ব্যবহার করত, খুবই খারাপ মানে আচরণ ছিল তার ওয়াইফের সাথে, এবং তার অন্য মহিলাদের সাথে তার অ্যাফেয়ার্স ছিল, যেগুলো জন্য সে খুবই আপসেট ছিল, সে এগুলো মানে সহ্য করতে পারে নাই, কারণ সে তার গ্র্যান্ডমাদারকে খুবই ভালোবাসত, খুবই ক্লোজ ছিল তার গ্র্যান্ডমাদারের। That love turned to hatred of his grandfather. সে এত বেশি তার গ্র্যান্ডমাদারের ক্লোজ ছিল, যখনই সে শুনছে তার গ্র্যান্ডফাদার আরেকজনের সাথে অন্য মহিলাদের সাথে অ্যাফেয়ার করতেছিল, এবং যখনই শুনছে তার বিরুদ্ধে সেক্সুয়াল এলিগেশন আসছে, এবং যখনই দেখতো সে তার গ্র্যান্ডমাদারকে মানে খুব খারাপ ব্যবহার করত, ব্যাডলি ট্রিট করত, তখন সে তার গ্র্যান্ডফাদারকে খুব হেট করা শুরু করেছে। তাকে খুবই হেট এমন পর্যায়ে চলে গেছে, developed an obsessional tunnel vision leading to a determined decision to kill a ferocious way, the judge said. এটা হইল কি শেষ পর্যন্ত এটা সে এমন ভাবে সে তাকে হেট করত, এমন ভাবে তাকে অপছন্দ করত, এবং এটা এমন একটা পর্যায়ে তাকে নিয়ে গেছে, এটা সে একদম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল তার হত্যা করার জন্য, তাকে ফেরোসাসলি খুবই হিংস্রভাবে হত্যা করার জন্য সে একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল, ডিটারমিন্ড হয়েছিল। জাজ এই কথা স্পিচের মধ্যে বলছে, কারণ সে এত বেশি ক্লোজ ছিল তার নানির সাথে, গ্র্যান্ডমাদারের সাথে, সে
তারপরে সে বলছে কি he can't hurt you anymore, he told his nun after the killing. হত্যা করার পরে সে তার নানিকে বলছে সে তোমাকে আর কোনো আঘাত করতে পারবে না, he cannot hurt you anymore, he told his nun after the killing এর পরে, and also sent a text message to his mother, এবং তার মার কাছে সে একটা টেক্সট মেসেজ পাঠিয়েছিল saying mom I have killed granddad, I love you, এবং বলছে কি আমি আমার গ্র্যান্ডড্যাডকে কিল করেছি, হত্যা করেছি, I love you, এবং নানিকে বলছে কি সে তোমাকে আর হার্ট করতে পারবে না, আমি তাকে হত্যা করেছি। এগুলো খুবই লোমহর্ষকর ঘটনা, এবং এগুলো জাজ বলছে একের পর এক। আমরা ওইটা ভিডিওটা হাফ দেখানো হয়েছে, আপনারা নেক্সট সেগমেন্টের মধ্যে আরো শুনবেন। এবং এই 25 বছর বয়স্ক যুবকটা ছিল, হ্যাঁ তার অটিস্টিক স্পেকট্রাম ছিল spectrum disorder which combined with other emotional and mental factors diminished his responsibility for the killing. এবং জাজ এটা বলছে কি তার যে অটিজম ছিল এবং তার বিভিন্ন ইমোশনাল প্রবলেমগুলো ছিল এবং মানসিক রোগগুলো ছিল, মেন্টাল ফ্যাক্টরগুলো ছিল, এবং এটা তার হত্যার দায়িত্বটা ডিমিনিশড, নিচে নামায়ে এটা ডিমিনিশ দ্য রেসপন্সিবিলিটি ফর দ্য কিলিং, এটা রেসপন্সিবিলিটি একটু নিচে নামাই আসছে তার এই কারণগুলোর জন্য। এটা জাজ বলছে, আপনারা শুনবেন যে ইমোশনাল ছিল সে, মেন্টাল ফ্যাক্টর গুলো ছিল, and diminished his responsibility for the killing. এবং আফটার ওয়েইং আপ অ্যাগ্রাভেটিং অ্যান্ড মিটিগেটিং ফ্যাক্টরস, এবং জাজ যে কারণগুলো অপরাধের মাত্রা বাড়িয়ে দেয় সেগুলো সবগুলো সে আপনার কনসিডার করেছে, এবং যে কারণগুলো থাকলে অপরাধের মাত্রাটা কমে যায়, যেগুলোকে আমরা মিটিগেটিং ফ্যাক্টর বলে, এগুলো সব জাজ কনসিডার করেছে। যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টরস এবং মিটিগেটিং ফ্যাক্টরস এগুলো সব আপনার কনসিডার করার পরে জাজ টোল্ড, বলছে কি ইন ইউর কেস I do consider the seriousness of the offense that does justify a life sentence. Life sentence justify করে এইটা আমি মনে করি, জাজ বলছে। In your case I do consider seriousness of the offense does justify a life sentence. সে বলছে কি এটা লাইফ সেন্টেন্স জাস্টিফাই করে। She said he must serve a minimum of 10 years and 8 months in prison, minus the 500 plus days he has already spent in custody. এবং জাজ তারপর বলছে কি তোমাকে 10 বছর 8 মাস তোমাকে মিনিমাম থাকতে হবে। লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, কিন্তু বলছে কি 10 বছর 8 মাস তোমাকে প্রিজনে থাকতে হবে। ওখান থেকে মাইনাস হবে যে দিনগুলো সে অলরেডি প্রিজনের মধ্যে ছিল, 500 প্লাস ডেজ, 500 দিনেরও কিছুটা বেশি মনে হয়েছিল, ওগুলা ডিডাকশন হবে। ওগুলা ডিডাকশন পরে বাকি সময়টা তাকে প্রিজনের মধ্যে থাকতে হবে। এটার নিয়ম হলো কি ওর পরে তাকে ছাড়বে কিনা এটা নির্ভর করবে আপনার প্যারোল বোর্ডের উপরে। প্যারোল বোর্ড ডিসিশন নেবে তখনও সে পাবলিকের জন্য ঝুঁকি কিনা। তখনও যদি সে ঝুঁকি থাকে তখন প্যারোল বোর্ড তাকে ছাড়বে না, এবং এটা ডিটারমিনেশনটা নির্ভর করবে প্যারোল বোর্ডের উপরে। এইটাই হলো আপনার খুবই ল্যান্ডমার্ক মোমেন্ট ফর ওপেন জাস্টিস। আপনারা শুনছেন এই জাজের স্পিচটা। আমরা বাকি অংশটুকু আমরা নেক্সট সেগমেন্টে আমরা দেখাবো আপনাদেরকে। সবাই আমার সাথেই থাকুন। আমি আজাম
আপনাদের সকলকে আমি আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্রিমিনাল লয়ের উপর এই আইন বিষয়ক অনুষ্ঠান ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজাম এন্ড কো সলিসিটার্সের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম। আপনারা আজকে শুনছেন যেটা টিভিতে আমি দেখাচ্ছি, জাজ সারা মনরো কিংস কাউন্সিলের আপনার স্পিচ, কিউসি কিংস কাউন্সিল আমরা বলি এখন, আগে আগে কিউসি বলতাম, এখন ক্যাসি বলি। ওল্ড ভ্যালিতে প্রথম যেটা টেলিভিশনের মধ্যে জাজের স্পিচ ন্যাশনাল টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়েছিল, প্রথম কেস এটা। এবং এটা যখন দেখানো হয়েছিল তখন আপনার ওরা বলছে কি, দ্য ফুটেজ ওয়াজ ব্রডকাস্ট অন নিউজ চ্যানেল and made available online through Sky News, BBC, ITN and the PA News Agency. সব জায়গায় এগুলো দেখানো হয়েছিল এটা। এবং তখন তারা বলছিল কি এটা একটা ল্যান্ডমার্ক মোমেন্ট ফর ওপেন জাস্টিস, আমাদের যে যুগান্তকারী মুহূর্ত, এটা উন্মুক্ত ন্যায় বিচারের যে মানুষের যে দেখতে পারবে বিচার ব্যবস্থার স্বচ্ছতা, কিভাবে জাজেরা রায় দিচ্ছে, কি বলতেছে, কি কারণগুলো দেখাচ্ছে, কেন তারা এই লম্বা লম্বা লাইফ ইমপ্রিজনমেন্ট গুলো দেয়, এবং দেওয়ার আগে কি রিজনিং গুলো যেগুলো দেয় সেগুলো তখন মানুষ পাবলিক বুঝতে পারবে। এবং এইটা ইংল্যান্ড এবং ওয়েলসের মধ্যে আপনার এইটা আইন হয়ে আসছিল 2020 সালে, যে টেলিভিশনের মধ্যে ক্রাউন কোর্ট জাজেরা যে স্পিচ দিবে সেগুলো দেখানো হবে, সেটা আইন হয়েছিল জানুয়ারি 2020 সালে। কিন্তু ওইটা ইমপ্লিমেন্ট করা হয় নাই। তার কারণটা ছিল কি, তখন আমরা কোভিডের সময় ছিল, কোভিডের সময় ক্রাউন কোর্টের অনেক ট্রায়াল হয় নাই, অনেক আপনার ক্রাউন কোর্টের ট্রায়ালগুলা মানে স্টপ করতে হয়েছিল এবং সবগুলো ঠিক মতো চলে নাই, যার জন্য অনেক দিন পর থেকে এখন এটা আবার শুরু করেছে। যদিও এটা শুরু করেছে প্রথমবারের মতো, এইটা এই স্পিচটা দিয়েছিল এটা আপনার জুলাই 2022 সালে এটা আসছিল মনে হয়। ইয়েস, এইটা প্রথম আপনার হচ্ছিল 2022-এ। আপনার coverage will be restricted to the judge handing down a sentence and explaining the reasons for it. এই যে টেলিভিশনের মধ্যে যেগুলো দেখানো হবে, এটা শুধু আপনার দেখানো হবে যে জাজে যে স্পিচ দেয় শুধু সেটাই দেখানো হবে, এবং এক্সপ্লেইন যে করে, যে রিজনগুলো যেগুলো দেয় এবং এক্সপ্লেইন করে সেগুলোই শুধু দেখানো হবে, পুরা ট্রায়ালটা দেখানো হবে না। Only when judge handing down a sentence and explaining the reasons for it, এটাই শুধু দেখানো হবে। Only the judge will be filmed, এবং তারা ডিসিশন নিয়েছে শুধু জাজকেই ফিল্ম করা হবে to protect the privacy of victims, witnesses and jurors. কারণ একটা ক্রিমিনাল কেসের মধ্যে আপনারা জানেন সেখানে জাজ আছে, জুরি আছে, ভিকটিম যে কমপ্লেইনেন্ট আছে, যে ভিকটিম আমরা বলি, এবং ডিফেন্ডেন্ট আছে, সবাই উইটনেসদের সবার একটা প্রাইভেসি, গোপনীয়তা রক্ষা করার জন্য তারা বলছে কি শুধু জাজকেই দেখানো হবে ভিডিওর মধ্যে এবং টিভির মধ্যে, অন্যান্যদের দেখানো হবে না। The move will open up some of the most high-profile courts, এবং এই আইনটার মাধ্যমে খুব হাই প্রোফাইল কেসগুলো যে কোর্টের মধ্যে হচ্ছে, ওই হাই প্রোফাইল কেসগুলোকে এখন টেলিভিশনের মধ্যে দেখানো হবে ওই কোর্ট থেকে। The Old Bailey routinely hears some of the most complex cases, including murders and terrorism trials. আমাদের যে ওল্ড ভ্যালি যেটা আছে স্ট্র্যান্ডের মধ্যে, সেন্ট্রাল লন্ডনের মধ্যে, সেটা হচ্ছে সবচেয়ে বড়
ক্রাউন কোর্ট, সেন্ট্রাল ক্রিমিনাল কোর্ট বলা হয়, ওল্ড বেইলি। সেখানে সবচেয়ে জটিল কেস যেগুলো হয় সেখানে হিয়ারিং হয়, এবং প্লাস মার্ডার, টেরোরিজম ট্রায়াল যেগুলো হয় সেগুলো ওই কোর্টের মধ্যেই প্রায় সময়ে আপনার ওই কেসগুলো আপনার হিয়ারিং হয়। আপনার এগুলো তখন যে লর্ড চ্যান্সেলর ছিল সেও আপনার অনেক আপনার রিমার্ক করেছিল, অনেক বলছিল এটা আমাদের জন্য বিরাট একটা অগ্রগতি, এবং জাজের স্পিচটা যে এখন কোর্টের মধ্যে দেখানো হচ্ছে, এবং এটা অনেক আমাদের বিচার ব্যবস্থার এবং ডেমোক্রেসির জন্য অনেক পজিটিভ সাইড এই বলে অনেকে মন্তব্য করেছিল। আমরা এখন বাকি অংশটুকু জাজের স্পিচটা আমরা দেখাবো, আপনারা শুনবেন জাজ মনরো কিউসির স্পিচ। আমি কন্ট্রোল রুমকে বলবো আপনারা প্লিজ বাকি অংশটুকু আপনারা এখন প্লে করেন জাজের স্পিচটা। Repeatedly with severe force, you stabbed his mouth so that he could not cry out, and his eyes so that he couldn't look at you as you killed him. He tried in vain to protect himself by raising his right arm. He was utterly powerless. There were a total of 21 stab wounds to the face, 7 to the torso, and obvious defence injuries. He died very quickly of massive blood loss. Following the killing, you told your Nan what you had done, saying, quotes, "He can't hurt you anymore, Nan." You also texted your mother saying, quotes, "Mum, I've killed Grandad. I love you." Your Nan called 999 and you sat with her. At one point you went upstairs and sat on the windowsill. I'm satisfied that you had it in mind to jump to your death, but your Nan persuaded you to come in, and you calmly sat with her until the police arrived. You were entirely cooperative. Your Nan told the police, quotes, "We all wanted to kill him," close quotes. That was a reference to your granddad. While you were in custody before your trial, there were numerous mental health assessments which resulted in a divergence of opinion as to the true nature and extent of your mental illness. The psychiatrists instructed on your behalf for your trial had access to all your records and had greater expertise in determining the true position. In the light of the jury's verdict, I propose to proceed on the basis that the defence experts, Dr. Cumming and Dr. Coe, were correct in their diagnosis of autistic spectrum disorder, depression, and adjustment disorder, the latter as a result of finding out about the allegations of sexual abuse by the deceased. Their view was that your diagnosed medical conditions substantially impaired your ability to form a rational judgment. You did not think that there was an alternative to killing your granddad. You did not think about the consequences and did not have the skills to manage conflict or to see the bigger picture due to your obsessional and tunnel vision. On the other hand, you did understand that you were killing your granddad and had decided to do so. This is a complex sentencing exercise. Firstly, I have to apply the Sentencing Council guideline for this type of manslaughter. I begin by assessing the level of responsibility which you retained for the killing. There are 3 levels: high, medium, and lower. I have decided that the level of responsibility retained by you was towards the very top of the medium level range, noting that there is an overlap between that range and the range for a high level of retained responsibility. I take that view because, unlike some cases of this kind, you were not psychotic. Your autism was defined as significant but not severe. You made the determined decision to kill your granddad, and you carried out the killing in a ferocious but controlled way, making conscious decisions to attack his eyes and mouth, knowing that you were killing him and why you were doing so. The relevance of your mental abnormality is that which was articulated by the psychiatrist called on your behalf, as I have set out above. As the author of the pre-sentence report states, quotes, "Because of your past experiences,
you did not have the resilience or skills to cope with these disclosures, and your emotional well-being plummeted. For all those reasons, I take a starting point for sentence of 24 years imprisonment. I then have to turn to consider aggravating factors. They are 4. 1, the vulnerability of your bed-bound elderly grandfather. 2, the physical suffering inflicted upon him. 3, your previous offending. And 4, the fact that you were on licence. In relation to mitigation, I firstly point out that your abnormality of mental functioning has already been accounted for in the reduction of the offence from murder to manslaughter. However, there is considerable additional mitigation in relation to your upbringing, your experiences as a child, and the fact that other members of your family, to your knowledge, wanted and on 2 occasions set out to kill your grandfather due to the unproven allegations made against him. Of further significance is your recent discovery that he had hurt your beloved grandmother. In addition, it is to your credit that you have always accepted your guilt and told the truth. You have also expressed remorse, telling the probation officer, quotes, "I've just made it worse, made the pain greater." There was ample evidence that you had tried to seek help for your mental health problems and had done well whilst on licence. It is unfortunate that the professionals did not identify the risk posed by you remaining in the community, and particularly by placing you with your grandparents. Dr. Cumming has provided an addendum report which confirms that a hospital order is not an option in your case. He describes you as a very damaged man who will require psychological work in the longer term. In my view, the mitigating factors balance out the aggravating factors so that I do not add to the notional term of 24 years. I then have to consider dangerousness. The probation officer has accurately set out the relevant considerations, and I agree with her assessment and the reasons for it. In my judgment, you do present a significant risk to the public, occasioned by the commission of further specified offences, due firstly to your previous serious offending, secondly the fact that there is evidence that you have a continuing interest in illegal pornography, thirdly the suddenness of your deterioration, and fourthly the seriousness and ferocity of the attack upon your grandfather. You therefore fit the criteria for a dangerous offender. Section 285 of the Sentencing Act 2020 provides that as I have determined you meet the dangerousness criteria, I then have to decide whether the seriousness of the offence of manslaughter is such as to justify the imposition of imprisonment for life. If I do conclude that it does, I then must impose such a sentence. In your case, I do consider that the seriousness of the offence justifies a life sentence, and that is the sentence I must therefore impose upon you. I have already determined that the notional determinate term would be 24 years before credit for your plea of guilty. In my view, you deserve full credit for your plea of guilty, which was entered at the first reasonable opportunity after you were deemed fit to plead. That plea reduces the notional determinate term to one of 16 years. In setting the minimum term which you must serve before you can be considered for release by the parole board, I must adopt a term which is 2/3 of the notional determinate term, which in this case gives 10 years and 8 months. Would you stand up, please? The sentence I pass upon you is therefore one of life imprisonment with a minimum term of 10 years and 8 months. From that term will be deducted the term you have spent on remand, which is 553 days. That deduction results in a term of 9 years and 63 days. Those numbers can be amended administratively if my calculation is incorrect. Once you have served that term, you will be entitled to apply for parole. However, you will not be released by the parole board unless they conclude that you no longer pose a risk to the public.
If you are released, you will remain on licence for the rest of your life. I impose the appropriate surcharge. That concludes these sentencing remarks, and he may go down. Thank you. দর্শক, আপনারা শুনছেন জাজের স্পিচ শেষ হয়েছে, তাকে মার্ডার থেকে ম্যানস্লটারে নিয়ে আসছে। তার কারণটা হলো কি, তার বিভিন্ন মানে ইলনেস গুলো ছিল, তার বিভিন্ন অটিজম ছিল, মেন্টাল প্রবলেম ছিল, এবং তার আপব্রিঙ্গিং ভালো ছিল না, এবং তার অনেকগুলো অটিজম ছিল, এবং অনেক কারণগুলো জাজ একটার পর একটা বলছে, যেই কারণগুলোর দিয়ে সে এক্সপ্লেন করেছে তার ডিমিনিশড রেসপন্সিবিলিটি, যেটা আপনার মার্ডার থেকে ম্যানস্লটারে নিয়ে আসছে। এবং সে খুবই কোঅপারেটিভ ছিল, এবং কিল করার পরে সে মানে তার নানির কাছে আসছে, এবং নানি বলছিল কি, উই অল ওয়ান্টেড টু কিল হিম, মানে ওই যে গ্র্যান্ডড্যাডকে, তার হাজব্যান্ডকে, তারা বলছিল কি আমরা সবাই তাকে হত্যা করতে চাইছিলাম, উই অল ওয়ান্টেড টু কিল হিম। জাজে আপনার এই কথাটা উল্লেখ করেছে। এবং তারপরে তার কেসের পরে যখন প্রবেশন অফিসার ছিল, আপনার প্রবেশন অফিসারের যে ইন্টারভিউর মধ্যে সে খুবই রিমোর্সফুল ছিল এবং ফুললি কোঅপারেট করেছে। এই সমস্ত কারণগুলো মানে এই সমস্ত কারণগুলো দেখায় জাজ তার সেন্টেন্সটা কিন্তু অনেক কমাইয়ে দিয়েছে, যেটা আপনারা শুনছেন। এই বিভিন্ন কারণগুলো যখন শুনবে পাবলিক, তখন তারা বুঝতে পারবে যে অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর কোনগুলো, মিটিগেটিং ফ্যাক্টর কোনগুলো, কোন কোন কারণে অপরাধের মাত্রাটা বেড়ে যায়, কোন কোন কারণে অপরাধের মাত্রাটা কমে যায়। জাজ এগুলো উদাহরণ দিয়ে বলে দিয়েছে কি কি কারণে তার অপরাধের মাত্রাটা বেড়ে গেছে। সে খুব প্ল্যান্ড ওয়েতে, এবং সে তাকে ডিটারমিন্ড ছিল তাকে হত্যা করার জন্য, এবং মিটিগেটিং ফ্যাক্টরগুলো সে একটার পর একটা সবগুলো উল্লেখ করেছে। এগুলো সব আপনার টেলিভিশনের মধ্যে প্রথমবারের মতো এই জাজের স্পিচটা আপনার দেখানো হয়েছিল। তখনকার যখন এটা দেখানো হয়েছিল, তখন ডেপুটি প্রাইম মিনিস্টার, লর্ড চ্যান্সেলর, সেক্রেটারি অফ স্টেট ফর দ্য জাস্টিস, তারা সবাই বলছিল কি, ওপেনিং আপ দ্য কোর্ট রুম টু ক্যামেরাস to film the sentencing of some of the country's most serious offenders will improve transparency and reinforce confidence in the justice system. এবং তারা বলছিল কি, এই যে কোর্ট রুমটাকে যে খোলা হলো টেলিভিশনের মাধ্যমে, টেলিভিশনের ক্রুদেরকে যে কোর্ট রুমে অ্যাক্সেস দেওয়া হলো, এবং সেন্টেন্সিং রিমার্কগুলো যারা এটা যে টেলিভিশনের মধ্যে দেখানো হচ্ছে, যে বড় বড় সিরিয়াস কেসগুলোর মধ্যে কি কি কারণগুলো জাজেরা দিচ্ছে, কেন তারা এই সিদ্ধান্তে উপনীত হয় লাইফ ইমপ্রিজনমেন্টের জন্য, এগুলো মানুষের বোঝার জন্য একটা বিরাট একটা ট্রান্সপারেন্সি, এটা ইমপ্রুভ দ্য ট্রান্সপারেন্সি, মানে আমাদের বিচার ব্যবস্থার যে একটা স্বচ্ছতা, এটাকে আরো বাড়াইয়া দিল এবং শক্তিশালী করলো, রিইনফোর্স করলো, শক্তিশালী করলো যে কনফিডেন্স ইন দ্য জাস্টিস সিস্টেম, পাবলিকের যে একটা কনফিডেন্স আমাদের বিচার ব্যবস্থার উপরে, এই কনফিডেন্সটাকে আরো শক্তিশালী করে দিল, স্বচ্ছতাটাকে আরো বাড়াইয়া দিল, যে কত আমরা ট্রান্সপারেন্ট, কত আমরা ফেয়ার ইন আওয়ার জাস্টিস সিস্টেম। The public will now be able to see justice handed down. মানুষ এখন দেখতে পারবে কিভাবে বিচার শাস্তিটা দেওয়া হচ্ছে, কিভাবে শাস্তিটা হস্তান্তর করা হচ্ছে বড় বড় কেসগুলোর মধ্যে, সেগুলো এখন পাবলিক দেখতে পারবে এবং কারণগুলো শুনবে, যে সেন্টেন্সিং রিমার্কগুলো জাজের এইগুলো
টেলিভিশনের মধ্যে এখন পাবলিক শুনতে পারবে, দেখতে পারবে। Helping them understand better the complex decisions judges make. এটা খুবই জটিল ডিসিশন জাজদের মেক করতে হয়, যে কোন ধরনের শাস্তি দিতে হবে। এটা একটা খুবই কমপ্লেক্স ডিসিশন জাজ মেক করে, যদিও তারা মেক করে সেটা আমাদের লয়ারদের অ্যাসিস্ট্যান্স আমরা দিই, আমরা আমাদের এক্সপ্লেনেশন দিই কোন সেন্টেন্সের মধ্যে উপনীত হওয়াটা উচিত, কোনটা আপনার মোর অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। এগুলো আমরা যখন ব্যারিস্টার, আমি সবসময় আমরা যখন কেসের লাস্ট পর্যায়ে চলে আসি তখন আমরা এগুলো আমাদের আমার যে ব্যারিস্টার এবং আমরা সবসময় এগুলা কোর্টের কাছে তুলে ধরি, যে আমরা বলি কি এই কারণে সাজাটা কম হওয়া উচিত, এই কারণে সাজাটা এই ধরনের রেঞ্জের মধ্যে হওয়া উচিত। এগুলো সবসময় আমরা সেন্টেন্সিং গাইডলাইনগুলোকে ফলো করে আমরা কোর্টের কাছে আমরা বলি যে আমার ক্লায়েন্টকে এই শাস্তিটা দেওয়া হোক। এইটাই তার জন্য প্রযোজ্য হবে, কারণ এখানে অনেকগুলো মিটিগেটিং ফ্যাক্টরস গুলো আছে যেগুলো আমরা তুলে ধরি, যেগুলো আমরা চেষ্টা করি সবগুলো পজিটিভ সাইডগুলোকে কোর্টের কাছে তুলে ধরার জন্য। তাছাড়া প্রবেশন অফিসার আছে, তারাও কিন্তু এই একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে প্রি সেন্টেন্স রিপোর্ট যেটা তারা প্রিপেয়ার করে, প্রবেশন রিপোর্ট বলি আমরা, ওইখানে তারা বিভিন্ন অপশনগুলো জাজকে দেয় যে কি ধরনের সেন্টেন্স দিলে ভালো হবে, কোন সেন্টেন্সটা প্রযোজ্য এই ক্ষেত্রে। যদিও এইগুলো জাজের জন্য বাইন্ডিং না, কিন্তু এগুলো হেল্পফুল। Previously, proceedings were only broadcast from certain court of appeal cases. অতীতে শুধু কয়েকটা কোর্ট অফ অ্যাপিলের কেস, কোর্ট অফ অ্যাপিলের মানে যে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের যে কেসগুলো, ওগুলো শুধু দেখানো হতো। The contract has now been extended to the Crown Court and Sky, BBC, ITN and Press Association. এগুলো এখন তারা এখন কন্ট্রাক্টটা এক্সটেন্ড করেছে এবং এই সমস্ত বিবিসি, স্কাই এবং আইটিএন এবং তারা এখন are able to apply to film and broadcast sentencing remarks with the judge deciding whether to grant the request. এবং এখন তারা কিন্তু কোর্টে দরখাস্ত করতে পারবে যে আমরা ফিল্ম করব এই কেসটা, আমরা এটা করতে চাই, এবং এটা তখন জাজ ডিসিশন নিবে সেটা গ্রান্ট করবে কিনা। এটা জাজের ডিসিশনের উপরে নির্ভর করবে। আপনার এগুলো অনেকে অনেক ধরনের মন্তব্য করছে, মিডিয়া যারা আছে তারা বলছে কি যে বিভিন্ন যে আইটিএন এর, যে আইটিভি, বিবিসি, তারা যে অ্যাসোসিয়েশন যেটা আছে এবং অ্যাসোসিয়েশনের হেড অফ দ্য লিগাল এন্ড কমপ্লায়েন্স, তারা বলছে কি দিস ইজ এ ল্যান্ডমার্ক মোমেন্ট ফর ওপেন জাস্টিস। এটা আমাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত আমাদের বিচার ব্যবস্থার স্বচ্ছতার উপরে। This reform reflects the public's right to see justice being done in their courts. এটা এই রিফর্ম, এই আইন যেটা হয়েছে, এখন পাবলিক দেখতে পারবে কিভাবে বিচারটা হচ্ছে, কিভাবে শাস্তিটা দেওয়া হচ্ছে, এগুলো এখন টেলিভিশনের মধ্যে পাবলিক দেখতে পারবে। It will promote better public understanding of the work of the courts and greater transparency in the justice system. এবং এই যে এটা বলা হয়েছে বিভিন্ন মানে নিউজ মিডিয়ার হেড অফ দ্য নিউজ মিডিয়া যারা আছে, বিবিসি, আইটিভি, তারা বলছে কি এটা খুব একটা প্রচার করবে, এটা পাবলিককে প্রমোট করবে, আন্ডারস্ট্যান্ডিংটাকে অনেক বাড়াইয়া দিবে কিভাবে কোর্ট কাজ করে, কিভাবে কোর্টের বিচার ব্যবস্থাটা চলে, এবং গ্রেটার ট্রান্সপারেন্সি ইন দ্য জাস্টিস সিস্টেম। এবং এইটা আমাদের বিচার ব্যবস্থার একটা স্বচ্ছতা, যেটা এটা পাবলিক এখন বুঝতে পারবে আমরা কত ট্রান্সপারেন্ট, কত ওপেন
এবং বলা হয়েছে কোর্ট রিপোর্টিং ইজ ভাইটাল টু ডেমোক্রেসি, এবং এই যে কোর্টের এই রিপোর্টিং গুলো খুবই গুরুত্বপূর্ণ। ভাইটাল মানে খুবই গুরুত্বপূর্ণ গণতন্ত্রের জন্য, ডেমোক্রেসির জন্য, অ্যান্ড দ্য রুল অফ ল, এবং আইনের শাসনের জন্য, আইনের শাসনের জন্য এবং গণতন্ত্রের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড দিস লং ওভারডিউ চেঞ্জ ইজ ওয়েলকামড, এবং তারা সবাই বিভিন্ন ব্যক্তিত্বরা, নিউজ মিডিয়ার এবং অন্যান্য গভর্নমেন্টের হাই জাস্টিস মিনিস্ট্রি থেকে তারা এটাকে খুবই ওয়েলকাম করেছিল, খুবই স্বাগত করেছিল, যে এটা একটা বিরাট অগ্রগতি। এবং স্কাই চ্যানেলের যে হেড, সে বলছে কি, ফিল্মিং জাজেস সেন্টেন্সিং রিমার্কস ইন দ্য ক্রাউন কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ইজ এ ভিক্টরি অফ দ্য ভিউয়ার। এবং স্কাই নিউজের যে হেড আছে, সে বলছে কি, জাজের স্পিচটাকে ভিডিও করা, ক্রাউন কোর্টের জাজের যখন সেন্টেন্সিং রিমার্ক গুলো করে এবং এগুলো যে এখন টেলিভিশনের মধ্যে দেখানো হচ্ছে, তাকে যে ফিল্ম করা হচ্ছে, এইটা হইল বিজয়, আমাদের দর্শকদের জন্য একটা বিরাট বিজয়। সে বলছে ইট উইল অ্যালাউ ফর গ্রেটার ট্রান্সপারেন্সি, এটা একটা বিরাট একটা স্বচ্ছতা, বোঝা যাচ্ছে যে আইন ব্যবস্থা কত স্বচ্ছ, কত ক্লিয়ার, কত ওপেন ইন আওয়ার কোর্টস, আমাদের কোর্টের মধ্যে। And something that broadcasters, including Sky News, have campaigned for more than a decade to achieve. এবং সে বলছে কি, আমাদের ব্রডকাস্টাররা, আমাদের বিভিন্ন নিউজ মিডিয়ার ব্যক্তিত্বরা যারা আছি, আমরা যারা নিউজ মানে কন্ডাক্ট করি, আমরা এটার জন্য ক্যাম্পেইন করতেছিলাম সে অনেক বছর ধরে, দশক ধরে, ডেকেড, মোর দ্যান এ ডেকেড, দশকেরও বেশি মানে ধরে আমরা এটা চেষ্টা করছিলাম যে যারা যে সেন্টেন্স দিচ্ছে কোর্টের মধ্যে, কি কি বক্তব্যগুলো রাখে, কেন মানে তারা এই সেন্টেন্স গুলো দেয়, রিজন কি কি দেয়, এগুলো পাবলিকের কাছে টেলিভিশনে দেখানো হোক। এটার জন্য আমরা ক্যাম্পেইন করে আসছিলাম 10 বছর, দশকেরও বেশি সময় ধরে, মানে ডেকেড মানে দশকেরও, 10 বছরেরও বেশি ধরে। এবং তারা বলছে কি, our users and viewers will now be able to see and understand the criminal process and the complexities and constraints under which judges work. এবং তারা বলছে কি, আমাদের ভিউয়ার যারা আছে তারা এখন দেখতে পারবে, তারা এখন শুনতে পারবে টেলিভিশনের মধ্যে, এবং বুঝতে পারবে কিভাবে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা কাজ করে, কোর্টগুলোর মধ্যে কিভাবে কাজ করে, এবং কিভাবে এই কমপ্লেক্সিটিস যেগুলো আছে, যে সীমাবদ্ধতা, কনস্ট্রেইন্ট যেগুলো আছে জাজদের, কিভাবে তাদেরকে এই সীমাবদ্ধতার মধ্যে এই জটিল ডিসিশনগুলো পৌঁছতে হয়, এগুলো এখন আমাদের আপনার পাবলিক এখন বুঝতে পারবে। এবং বিবিসির যে হেড, সেও বলছিল কি, জাস্টিস মাস্ট বি সিন টু বি ডান অ্যান্ড দিস ইজ এ ক্রুশিয়াল মোমেন্ট ফর ট্রান্সপারেন্সি ইন দ্য জাস্টিস সিস্টেম। মানে বিভিন্ন জনে বিভিন্ন বক্তব্যগুলো করছে যে এগুলো এখন হলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, অ্যান্ড ফর আওয়ার অডিয়েন্সেস, আমাদের দর্শকের জন্য এটা একটা বিরাট বিজয়, who will be able to understand the judicial process better by witnessing it for themselves, যে তারা এটা নিজেরাই এখন দেখতে পারবে, সবগুলো শুনতে পারবে টেলিভিশনের মধ্যে। এটা আমাদের দর্শকের জন্য বিরাট একটা বিজয়। দর্শক, আর অনেকগুলো বাকি আছে বলার জন্য, কিন্তু এখন আমার সময় শেষ হয়ে গেছে, যার জন্য সব বলা সম্ভব হচ্ছে না। আজকের প্রোগ্রামটা আপনারা কাল সকাল সোমবার 9:30 থেকে 11টা পর্যন্ত আবার পুনঃপ্রচার রিপিট দেখবেন। তাছাড়া এনটিভি ইউরোপের ফেসবুক, ইউটিউবে লগ ইন করলেও আপনারা প্রোগ্রামের লিঙ্ক পাবেন। আপনারা সলিসিটর শাফিউল আজম, আজাম এন্ড কো সলিসিটার্স এই নাম দিয়ে গুগল সার্চ